আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু আমাদের স্কুল। আমি ফাহাদ। এই ভিডিওটা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক নিয়ে আলাপ করব। অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। বাট এই বন্ধনটা বোঝার জন্য আগে আগে একটু ধারণা থাকা লাগবে যে আমরা আসলে এই বন্ধনটা কি কি কারণে পড়ব, কেন পড়ব, মৌল বা পরমাণুসমূহ কিভাবে বন্ধন গঠন করে, কেন বন্ধন গঠন করে এবং এর ভিতরে কি কেমিস্ট্রি আছে। এসএসসি কেমিস্ট্রি বইয়ের মধ্যে যতগুলা অধ্যায় আছে তার গুরুত্বের হিসাব করলে এটার গুরুত্ব আমি এটাকে র্যাঙ্কিং এ 2 নম্বরে রাখবো, কারণ প্রথম র্যাঙ্কিং এ থাকবে চ্যাপ্টার 4 বা পর্যায় সারণী। পর্যায় সারণীটাকে বুঝলে এই অধ্যায়টা বুঝতে পারাটা সহজ হবে। এটা আমার পার্সোনাল র্যাঙ্কিং বলতে এটা হিসাব যে গুরুত্বের দিক থেকে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ তোমরা যারা কেমিস্ট্রি অধ্যয়ন করছো, তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো, তাদের কাছে আমার অলওয়েজ রিকোয়েস্ট থাকে যে যখন পড়বা, আমি বলেছি যে একটা লিংক নিয়ে পড়বা, প্রত্যেকটা জিনিসের সাথে একটা লিংক থাকবে। এই অধ্যায়ে টোটাল 12টা টপিককে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যেটার ফার্স্টে যোজ্যতা ইলেকট্রন বোঝা লাগবে, যোজনী বা যোজ্যতা বোঝা লাগবে। যদিও দুইটা জিনিস এক না, কিন্তু যৌগমূলক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যৌগের সংকেত এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা একদম প্রথমে কেমিস্ট্রিটা শুরু করে। আমি বরাবরের মতো বলেছি, এই ভিডিওটাতে বলছি যে আমার এই অধ্যায় ভিত্তিক ভিডিওগুলোর পেছনে আমার একমাত্র টার্গেট অডিয়েন্স হচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টরা, যারা একদম প্রথমে সায়েন্সের টাচ পেয়েছে বা নতুন করে জিনিসটাকে বুঝতে পারছে। বিকজ আমি একদম প্রাইমারি লেভেলে কথা বলছি এই প্রত্যেকটা ভিডিওতে। অধ্যায় টাইটেল যেগুলো আছে সেখানে একদমই বেসিক লেভেলে কথা বলছি, কারণ আমাদের এডুকেশন সিস্টেমে ক্লাস 8 এর পর একটা স্টুডেন্ট সামগ্রিকভাবে যে জিনিসগুলো পড়ে, তারপরে সায়েন্স, আর্টস, কমার্সে তারা যেভাবে সিস্টেমের কারণে আলাদা হয়ে যায়, তখন সায়েন্সে গিয়ে যখন প্রথম কেমিস্ট্রি বইটা হাতে পায়, প্রথম ফিজিক্স বইটা হাতে পায়, প্রথম বায়োলজি বইটা দেখে, তখন ওই সময়ের একটা মেধায়, ওই সময়ের একটা মেন্টাল ইকোসিস্টেমের মধ্যে এই জিনিসগুলা কিভাবে রপ্ত হবে সেটাকে চিন্তা করে আমি কথা বলি। এ কারণে ক্লাস 10 এর বা এসএসসি পরীক্ষার্থী যারা আছে, তাদের যদি বেসিকে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, তাহলে এই ভিডিওগুলো আমার মনে হয় যে তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারে। এটা আমার হোপ। তোমরা আমাকে লিখো, তোমাদের যদি উপকার হয় বা উপকার নাও হয়, আমাকে অবশ্যই তোমরা ইউটিউবের নিচে লিখো যে তোমাদের কি কি প্রত্যাশা, বা আসলেই তোমাদের প্রত্যাশার প্রতিফলন এই ভিডিওতে হয়েছে কিনা, বা আগের ভিডিওতে তোমরা পেয়েছো কিনা। সো এই 12টা টপিক আমরা আজকে আলাপ করব। তোমাদের একটু বেটার হয় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু পড়ো। যদিও আমার ভিডিওগুলোর লেন্থ অনেক বেশি বড় বড় হয়ে যায়, 1 ঘন্টার ভিডিও হয়। আমি জানি এটাকে কমানো সম্ভব হয় নাই। যখন আলাদা করে বানাবো তখন 30 মিনিটস বা লেস দ্যান 20 মিনিটসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সো ফার্স্টে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটাকে বুঝতে গেলে মনে রাখতে হবে, যেমন আমরা পর্যায় সারণীটাতে প্রথম 30টা মৌলের কথা আমরা বলেছিলাম যে এসএসসি লেভেলে প্রথম 30 থেকে 50টা মৌলের নাম মনে রাখলেই হবে। সাপোজ আমি যদি ছোট করে বলি যে ফ্লোরিনের কথা, ফ্লোরিন হচ্ছে 9 নম্বর মৌল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন নিয়নের আগে আছে যেটা। এখন ফ্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস আমরা জানি, সেখানে আমরা জানি যে ওর ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন আছে। আমি যদি ফ্লোরিনের কথা হিসাব করি, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে ফার্স্ট শেল বা কে শেল, যার মধ্যে 2টা ইলেকট্রন আছে, which is 1s2। এরপরে হচ্ছে পরের শেল, যেখানে 7টা ইলেকট্রন আছে। এখন এই যে 7টা ইলেকট্রন আছে, আবার যদি আমরা একটু ক্যালসিয়ামের কথা চিন্তা করি, সেখানে যেমন ইসে থাকবে, লাস্টে 2টা ইলেকট্রন থাকবে। আবার যদি আমরা কার্বনের কথা চিন্তা করি, কার্বনের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল, এখানে 2টা এবং পরের শেলে হচ্ছে 4টা। এখন প্রশ্নটা হচ্ছে যে অনেকে এরকম প্রশ্ন করে যে স্যার এই 2টা ইলেকট্রন কেন এরকম এক জোড়ায় থাকলো? ইজ এ গুড কোয়েশ্চেন। আবার এটা এরকম এখানে একা কেন? সো এতগুলা প্রশ্নের উত্তর আসলে এই অধ্যায়ে দেওয়া সম্ভব, কারণ এই অধ্যায়ে সেই বেসিক গুলার ওই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আছে এবং এই অধ্যায়ে অনেক কিছু আছে।
বেসিক্যালি আমি এই যে এখানে ল অফ অক্টেট এন্ড ডুপ্লেট লিখেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। আণবিক বন্ধন তোমরা সবাই জানো কিভাবে আণবিক বন্ধন, আমি একটু এক্সপ্লেইন করে দিব। সমযোজী বন্ধন এন্ড দিস ভেরি ইম্পর্টেন্টলি সমযোজী যৌগের আকৃতি। তারপর হচ্ছে লোন পেয়ার এন্ড বন্ড পেয়ার ইলেকট্রন, মানে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। আণবিক সমযোজীর বৈশিষ্ট্য which is very important। ক্যালাস গঠন, এটা লাস্টের দিকে আছে অধ্যায়ে, কিছু স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার আঁকানোতে অনেক প্রবলেম, ইনশাআল্লাহ এটা আজকে সলভ করব। আরেকটা হচ্ছে ধাতব বন্ধন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা এরকম পাবো না যে 1s2 2s2 2p7 4 4 5, এটা আসলে 2p5 হবে, 2p5। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে একটু খেয়াল করো যে 1s অরবিটালে হচ্ছে দুইটা ইলেকট্রন, এই যে ফার্স্ট দুইটা, এখন পরে হচ্ছে 2s অরবিটালে দুইটা এবং 2p তে হচ্ছে পাঁচটা। তো এখন 1s2 2s2 2p5 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা যেটা দেখলাম যে ওর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, তাই না? অর্থাৎ এটা একটা বেজোড় সংখ্যা। এখন ফ্লোরিনের আগে যেটা অক্সিজেন, সেটাতে যেমন হচ্ছে কি 6টা ইলেকট্রন আছে, এখন সরি কার্বনে যেমন 6টা ইলেকট্রন আছে, এখন এই কার্বনের ক্ষেত্রে যে 6টা, তো এখানে 2p4 হবে। তো এখন আমি যদি কার্বনকে লিখি যে কার্বন হচ্ছে 6, তাহলে এটা হবে কত 1s2 2s2 2p2। the thing is ওর বাইরের যে সেকেন্ড শক্তি স্তর সেখানে টোটাল ইলেকট্রন সংখ্যা 4, ওর বাইরে হচ্ছে 7। এখন অক্সিজেন হইলে কত হইতো, অক্সিজেনের হচ্ছে 8, মানে ফ্লোরিনের আগে, এখানে হইতো 2p4। তো এখন এই যে লাস্টের 7টা ইলেকট্রন, এটাই হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন। কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে, ওর 4টা আছে, ওর 7টা আছে, কারো 5টা থাকবে, কারো 3টা থাকবে, কারো 1টা থাকবে, এইরকম ভাবে যে নাম্বারিংটা হয়, এই যে সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর এরপরে যে আছে যোজনী, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বিকজ যোজনী মানে হচ্ছে যে কোনো একটা মৌলের অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা। নাও থিংক অ্যাবাউট, আমি যদি ওর ল অফ অক্টেট চিন্তা করি, আমরা জানি যে পরমাণু সমূহ বন্ধন গঠন করে হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য। যেমন স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণু সমূহ তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে। সিমিলারলি অ্যাজ এ রেজাল্ট এখানে একটা বন্ধন তৈরি হয়, এবং বন্ধনের কিছু টাইপস আছে, বিকজ স্ট্রেংথের উপর বেস করে এটার কিছু বা ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের উপর বেস করে এই টাইপস গুলো করা হয়। সো কোন পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা ইলেকট্রন, সেটাই হচ্ছে তার যোজনী যোজ্যতা ইলেকট্রন। কিন্তু অষ্টক পূরণ হওয়ার জন্য ওর কিন্তু আরেকটা ইলেকট্রন লাগবে। এই যে আরেকটা ইলেকট্রন লাগতেছে, অর্থাৎ ফ্লোরিন কেবলমাত্র একটা ইলেকট্রন নিতে পারবে। এখন ফ্লোরিন যখন একটা ইলেকট্রন নিতে পারবে, তখন সেটা একটা অ্যানায়নে পরিণত হবে, ফ্লোরাইড আয়ন হবে। আর এই একটা ইলেকট্রন যে দিতে পারবে, এরকম একটা ইলেকট্রন দেওয়ার ক্ষমতা হচ্ছে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলা। গ্রুপ 1 এর মধ্যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের সবার বাইরে একটা করে ইলেকট্রন আছে, যে কেউ এর সাথে যুক্ত হইতে পারে। এখন যদি চিন্তা করি আমি যে পটাশিয়াম একটা মাত্র ইলেকট্রন দিতে পারে, তাহলে পটাশিয়াম প্লাস আর একটা ইলেকট্রন হবে। এখন এই পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস যুক্ত হয়ে যে যৌগটা হবে পটাশিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে আয়নিক যৌগ। এটা আমরা জানি, এটার ব্যাখ্যা আমি একটু এই 6 নম্বর সিরিয়াল আসতে দিব। আগে বলে নিচ্ছি যে ফ্লোরিন যেহেতু একটা ইলেকট্রন রিসিভ করতে পারে, তার যোজনী হচ্ছে 1, বাট ওর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ঠিক একই রকম ভাবে কার্বনের বাইরে হচ্ছে 4টা, তো ওর ফার্স্ট শেলে 2টা, পরের শেলে 4টা। এখন ওর যোজ্যতা ইলেকট্রন 4, এবং ওর অষ্টক পূরণ করার জন্য 4টা ইলেকট্রন শেয়ার করতে হবে। এই কারণে এটা অ্যাকচুয়ালি সমযোজী যৌগ গঠন করে কার্বন। সুতরাং 4টা ইলেকট্রন শেয়ার করলে ওর বাইরে 8টা হবে, অর্থাৎ ওর যোজনী হচ্ছে 4।
কার্বনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর এক হওয়ার পিছনে কিন্তু ডিফারেন্ট লজিক। ইটস নট দ্যাট যে ওর বাইরে 4টা ইলেকট্রন সুতরাং যোজ্যতা ইলেকট্রন 4 এবং ওর যোজনী 4। থিংস আর যে ওর বাইরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই যোজ্যতা ইলেকট্রন, বাট এরকম হতে পারে যে যোজনী হচ্ছে কোন পরমাণুর সর্ববৃহৎ শক্তি স্তরে যতটা বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, অথবা 8টা পূরণ হওয়ার জন্য ওর যতটা ইলেকট্রন লাগবে সেটা হচ্ছে তার যোজনী। এখন যোজনী বা ভ্যালেন্সিটাকে আমরা এরকম ভাবে বলতে পারি, যেমন কার্বন, এটা আমরা সবাই জানি কার্বনের যোজনী 4, তাহলে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা দ্বিযোজী 2টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। আবার এমনও আছে যে কার্বন মনোক্সাইড, এক্ষেত্রে কিন্তু কার্বনের যোজনী 2। এগুলো আবার একটু ডিফারেন্ট ইস্যু। নাইট্রোজেনের ক্ষেত্রে 3, যোজনী 3, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে কিন্তু বাইরে 5টা ইলেকট্রন আছে, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5, বাট অষ্টক পূরণ হওয়ার জন্য নাইট্রোজেনের 3টা ইলেকট্রন লাগে, সুতরাং সে 3টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। এই কারণে এখানে যে যৌগটা হয় সেটার নাম হচ্ছে অ্যামোনিয়া। ইভেন এমনও হতে পারে NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড হতে পারে। সো যার যোজনী যত, সে ঠিক ততটা হাইড্রোজেনের সাথে নিজেকে সংযুক্ত করতে পারবে, বিকজ একযোজী ইলেকট্রনের ক্ষেত্রে একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী মানে হচ্ছে কার যোজনী কত সেটার উপর বেস করে। সুতরাং যোজনী আর যোজ্যতা ইলেকট্রন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু যৌগমূলক বুঝতে হবে। যৌগমূলক হচ্ছে অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ গঠন করবে এবং সেই পরমাণু গুচ্ছ একটা পরমাণুর নিয়ে আচরণ করবে। নাও এটা বুঝতে হবে যে পরমাণু কি জিনিস। পরমাণু হচ্ছে কোনো একটা মৌলের একটা এরকম সত্তা যেটা হচ্ছে ডিরেক্টলি কোনো রাসায়নিক বিক্রিয়া বা সরাসরি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় বিরাজ করতে পারে না। তার মানে যৌগমূলকের আরেকটা মূলকের সাথে যুক্ত হয়ে স্থায়িত্ব অর্জন করতে হয়। যেমন আমরা যদি বলি PH4+, এটা হচ্ছে ফসফোনিয়াম, NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম। এই দুইটা যৌগমূলক হচ্ছে ধনাত্মক যৌগমূলক। ঋণাত্মকের মধ্যে যেমন আছে হাইড্রক্সিল, সালফেট, সালফাইড, নাইট্রেট, বাইকার্বনেট। এখন এইখানে যতগুলো দেখা যাচ্ছে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, এবং এই ঋণাত্মক যৌগমূলক গুলোকে আরো এমন আছে যে NO2- হতে পারে, which is নাইট্রাইট। সো 1 2 3 4 5 6 এরকম হতে পারে কার্বনেট, সালফেট, সালফাইড, ইভেন ফসফেট হতে পারে PO4 3-। সো এইখানে যে যৌগমূলকগুলো আছে এরা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, কারণ এদের সবার উপরে মাইনাস আছে। এখন এই যে প্লাস আর মাইনাস এটা কেমনে আসলো, এটা একটা কোয়েশ্চেন। বিকজ নাইট্রোজেনের হচ্ছে 5, হিসাব করলে যদি একটা চিন্তা করি, নাইট্রোজেনের হচ্ছে 5, অক্সিজেনের 2, তাহলে ও যদি 3টা অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে ওর একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, সেই ইলেকট্রনটা হচ্ছে অক্সিজেনের। তখনই এটা মাইনাস আয়নে পরিণত হয়, আর একটা মাইনাস মানে হচ্ছে ওর যোজনী 1, 2- মানে হচ্ছে ওর যোজনী 2, ওর যোজনী 2। হাইড্রোক্সিলের একটা মাইনাস মানে হচ্ছে হাইড্রোক্সিলের যোজনী 1। এবং ইউজুয়ালি যখন যৌগ গঠন করব আমরা, মানে যৌগের সংকেত, তখন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ধনাত্মক অংশটা আগে যৌগের ক্ষেত্রে বসবে, ঋণাত্মক অংশটা পরে বসবে। এখন ধনাত্মক অংশ যখন আগে বসবে সেটা কেমন করে আমরা বুঝবো কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক? সাপোজ এটা একটু খুবই সিম্পলি একটা জিনিস বুঝিয়ে দিতে চাই, যেমন নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের 1, এক্সচেঞ্জ করে যৌগটা হবে, অর্থাৎ 1 নাইট্রোজেনের কাছে 3 হাইড্রোজেনের কাছে, তাহলে যৌগটা হয় NH3, which is অ্যামোনিয়া, আমরা সবাই জানি। এখন আমরা যখন যৌগ গঠন করব এগুলা দিয়া,
সেটা কিভাবে মনে রাখতে হবে? যৌগ গঠনটা সহজ, কিন্তু যোজনী মনে রাখতে হবে। যোজনী মনে রাখার জন্য এটা মুখস্থ বিদ্যাটাই অ্যাকচুয়ালি সবাইকে হেল্প করে, কিন্তু আগে মনে রাখতে হবে যে নাইট্রোজেনের যোজনী কেন 3 হইল, ফসফরাসের কেন 3 হইল, 5 হইল। বিকজ একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যতটা বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। উত্তেজিত করলে ইলেকট্রন পুনর্বিন্যস্ত হয়ে বেজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি হইলে তখনই পরিবর্তনশীল যোজনীটা প্রদর্শিত হয়। এখানে মানে এটা তোমাদের এটা একটু মনে রাখা দরকার যে যোজনী অ্যাকচুয়ালি 4 প্রকার। যোজনী অ্যাকচুয়ালি 4 প্রকার। সর্বপ্রথম যদি আমি বলি তাহলে একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে সুপ্ত যোজনী, একটা হচ্ছে সক্রিয় যোজনী, আর একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখন তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফসফরাস এটা হচ্ছে 15, তার মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। এখন ফসফরাসের এক্সাম্পলটা বইয়ে উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের একটা দিয়েছে। বইয়ের মতো করে আমি বলছি যে যদি এইরকম ইলেকট্রন বিন্যাস হয় তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। সেক্ষেত্রে ফসফরাসের যোজনী 3। এই যৌগটার নাম হচ্ছে ফসফোনিয়াম। কিন্তু ফসফরাসের কি 3 যোজনী থেকে বেশি যোজনী হতে পারে? সম্ভব। কিভাবে? ফসফরাসকে যদি আমি উত্তেজিত করি তাহলে 1s2 2s2 2p6 একটু দেখতে হবে এখানে 3px 3py 3pz 3dxy। তখন কিন্তু এই 3p অরবিটালে যে একটা একটা করে ছিল দ্যাট ওয়াজ ওকে, এই s অরবিটালের একটা ইলেকট্রন এই d অরবিটালে চলে আসবে। কিভাবে? যেমন মনে করো তোমরা যে রুমটাতে থাকো, মানে তোমাদের ধরো যে আমার বাসায় 2টা রুম আছে বা আমার বাসায় 3টা রুম আছে, একটা বেডরুম, আরেকটা ছোট বেডরুম, আর একটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম। এখন বাসায় হঠাৎ করে 7 জন ফ্রেন্ড আসছে। এখন 7 জন ফ্রেন্ড আসলে আমি সহ হচ্ছে 8 জন। তো 8 জনকে 3 রুমে রাতের বেলা ঘুমাইতে যদি হয় তাহলে বড় রুমে 3 জন ঘুমাবে বা 4 জন ঘুমাবে, ছোট রুমে 2 জন ঘুমাবে, আরেক রুমে 2 জন ঘুমাবে। এইরকম ভাবেই তো আমরা বিন্যস্ত করি। মানে আমরা রাতের বেলা যখন ঘুমাইতে হয় বা আমাদের যখন অনেক বেশি গেস্ট চলে আসে বাসায়, তখন আমরা যে অ্যাডজাস্টমেন্ট করে রাতের বেলা একটা হারমোনিতে আমরা ঘুমাই, ঠিক উত্তেজিত অবস্থায় ও এরকম ভাবে ব্যালেন্স হয়, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5টা বেজোড় ইলেকট্রন থাকে, তখন ওর যোজনী 5 হয় এবং ওই যৌগটা সে গঠন করতে পারে PCl5। এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। পেন্টা মানে 5। তাহলে উত্তেজিত অবস্থায় কিন্তু এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে জোড়া ভেঙে বেজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি হইতে পারে, তখন এই ধরনের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। মনে থাকবে। আবার একই মৌলের যেমন একাধিক যোজনী থাকে, সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে এই যৌগে 4, অক্সিজেনের 2, কারণ অক্সিজেনের তো অলওয়েজ 2, তাহলে 2টার হচ্ছে একসাথে 4। তাহলে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে সেটা সক্রিয় যোজনী। আর এই কার্বনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 4। এখন সর্বোচ্চ থেকে সক্রিয়কে মাইনাস করলে যে যোজনীটা থাকে সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়, সেটা শূন্যও হইতে পারে। তাহলে ইউজুয়ালি যেহেতু যোজনী 4 প্রকার, সর্বোচ্চ হচ্ছে ওই যে আঁশ এবং ইকের ক্ষেত্রে যেমন লেডের ক্ষেত্রে 2 হয় 4 হয়, তাহলে লেডের 4 হচ্ছে সর্বোচ্চ, 2 হচ্ছে সর্বনিম্ন। তাহলে 4 যোজনী যদি কোথাও ব্যবহৃত হয় তাহলে সুপ্ত হবে 0। আর যদি 2 যোজনী ব্যবহার করা হয় যেমন প্লাম্বাস ক্লোরাইড PbCl2, সেক্ষেত্রে লেডের যোজনী 2 এবং সর্বোচ্চ যোজনী 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, সুতরাং এটা একটা
সুপ্ত যোজনী। সো এই যোজনীর জিনিসটা ক্লিয়ার হইলে এই যৌগমূলকের ক্ষেত্রে যৌগ গঠনটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমি যদি লিখি যে অ্যামোনিয়াম সালফেট আমি লিখতে চাই, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে NH4+, সালফেট হচ্ছে SO4 2-। তো অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, সালফেটের হচ্ছে 2। তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে? এক্সচেঞ্জ করলে চেহারাটা হবে NH4 2SO4। দিস ইজ অ্যামোনিয়াম সালফেট। আমি যদি এখন লিখতে চাই যে জিঙ্ক ফসফেট, সাপোজ জিঙ্ক এবং হচ্ছে ফসফেট, জিঙ্কের যোজনী হচ্ছে 2, ফসফেটের হচ্ছে 3। তাহলে যদি এক্সচেঞ্জ করি তাহলে এটা হবে Zn3PO4 2। দিস ইজ জিঙ্ক ফসফেট। আমি যদি লিখতে চাই যে সোডিয়াম নাইট্রেট, তাহলে কি রকম হবে? সোডিয়াম আর নাইট্রেট, সোডিয়ামেরও 1, নাইট্রেটেরও 1, চেঞ্জ হবে না। অর্থাৎ আমি ডিরেক্টলি লিখব NaNO3। সো দিস ইজ দ্য সিস্টেম যে কিভাবে যৌগের সংকেত লিখতে হয়। তোমরা এরকম করে এটা দিয়ে মিনিমাম 100 কম্পাউন্ডস এর নাম লিখতে পারবা, 100টা যৌগের নাম লিখতে পারবা এগুলা দিয়ে। সো দিস ইজ actually easy if you can just think that what is going on inside. সহজ, ট্রাস্ট মি, কেমিস্ট্রিটা আসলে একটু চিন্তা ভাবনা করে পড়লে সহজ। পরে যখন হায়ার কেমিস্ট্রি পড়তে যাব তখন দেয়ার উইল বি লট অফ থিংস টু স্টাডি, তখন একটু জটিলতার দিকে থাকে, কারণ তখন জিনিসগুলো আরেকটু ভালো মতো বেশি করে পড়তে হয়। বাট প্রাইমারি লেভেলে একটু বুঝে গেলে, প্রাইমারি বলতে মানে সায়েন্সের শুরুতে যখন তোমরা ক্লাস 9-10-এ থাকো, তখন জিনিসগুলোর বেসিকটা যদি স্ট্রং হয় পরে গিয়ে কিন্তু সহজ হবে স্টাডি করতে। সো দিস ইজ দ্য সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি বলা হয় যে এই যৌগে কয়টা পরমাণু আছে সেটার হিসাব কেমনে করব, বা এই যৌগে কয়টা পরমাণু আছে তার হিসাব কেমনে করব? তাকায় দেখো, এখানে নাইট্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 4, 4 আর 1 5, মানে 5টা পরমাণু আছে এটার ভিতরে। সো 5 দুগুণে 10, সালফার 1টা, অক্সিজেন 4টা, তাহলে 10 আর 1 11, 11 আর 4 হচ্ছে 15। সোডিয়াম অ্যামোনিয়াম সালফেটের যৌগে 15টা পরমাণু আছে। জিঙ্ক ফসফেটে কয়টা আছে? এখন জিঙ্ক হচ্ছে 3টা, তাই না? জিঙ্ক হচ্ছে 3টা, ফসফরাস 1টা, অক্সিজেন 4টা, 4 আর 1 5, 5 দুগুণে 10, তাহলে হবে 13টা। সুতরাং কোন একটা যৌগ যদি কঠিন হয়, যেমন একটু জটিল যদি একটা যৌগ লাগে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট K3FeCN6, এটা একটা যৌগ, বা এটাকে আমরা বলি জটিল যৌগ বা লিগ্যান্ড। তো এই যৌগে কয়টা পরমাণু আছে? এখন পটাশিয়ামের হচ্ছে 3টা, আয়রনের 1টা, সায়ানাইড এটা একটা যৌগমূলক। এখন কার্বন আর নাইট্রোজেন এখানে কিন্তু আলাদা আলাদা, যদিও সায়ানাইড একটা যৌগ মূলক, মানে সায়ানাইডের এটা একটা সায়ানাইড একটা যৌগমূলক, এটা হচ্ছে ঋণাত্মক বা 1 1 যোজনী। তো এখানে কিন্তু কার্বন 6টা, নাইট্রোজেন 6টা, তার মানে কত হইলো? 12টা। তার মানে that will be 12, so that will be 16। অর্থাৎ পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট আয়নে 16টা পরমাণু আছে। সো এইরকম ভাবে তোমরা যদি যৌগের সংকেত একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় যে এই অধ্যায়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, আসলেই হওয়ার কথা না। সো এটা একটা ইজি একটা থিং, এটা একটু মাথায় রাখবো, এই যোজনী 4টা, এবং এখানে যে কিভাবে যৌগ লিখতে হয় এবং কিভাবে পরিবর্তনশীল যোজনী হয়। তাহলে পরিবর্তনশীল যোজনীর সংখ্যা কি হবে? যে কোনো একটা মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে তার ওই যোজনীকে পরিবর্তনশীল, বা ওই মৌলের যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এটা মুছে দেই। সো এটা মুছে দিলে আমাদের এখন পড়তে হবে অষ্টক তত্ত্ব আর 2 এর নিয়ম। এখন আমরা যদি সবাই পর্যায় সারণীতে লাস্ট যে শেল বা গ্রুপটা আছে, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো, সো নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে ওদের সবার বাইরে কিন্তু 8টা করে ইলেকট্রন অলরেডি তারা আছে, এবং এই কারণে তারা যৌগ গঠন করে না।
নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস ইউজুয়ালি ns2 np6 হয়, মানে 6 আর 2 8 হয়। এই p অরবিটালের p ব্লক মৌলের মধ্যে সবগুলা শেষ হয়, কারণ তোমরা যখন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন পড়েছো সেখানে জানো যে এদের সবার বাইরে 8টা ইলেকট্রন। সো ইন দ্যাট কেস 8 মানে হচ্ছে লাস্টে 8টা ইলেকট্রন মানে ns2 np6। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে যেটা হয়, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে অনলি 2, দ্যাট মিন্স 1s2। সো এখানে তো 8টা হওয়ার প্রশ্নই আসে না, অর্থাৎ সে এই বাইরে বা ফার্স্ট শেলের 2টা ইলেকট্রন নিয়েই সে হচ্ছে স্টেবল। এটার নাম হচ্ছে ল অফ ডুপ্লেট বা 2 এর নিয়ম। আর বাকি যেগুলো আছে সেগুলো ns2 np6 মানে 2s2 2p6, 3s2 3p6, 4s2 4p6, 5s2 5p6 like that, এবং these are all summation of 8. It means that law of octet, এটা কিন্তু অষ্টক সূত্র না, অষ্টক সূত্র কিন্তু আবার পর্যায় সারণীতে আমি যেটা ব্যাখ্যা করেছি, এটা ল অফ অক্টেট মানে হচ্ছে 8 এর নিয়ম। 8 এর নিয়ম হচ্ছে যে কোন পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জনের মাধ্যমে কোন একটা মৌল স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। বাট অষ্টক তত্ত্ব হচ্ছে, এটার আবিষ্কার কিন্তু হচ্ছে পর্যায় সারণীতে আছে। তোমরা জানো যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, যে তিনি আবার পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে একত্রে সাজিয়ে প্রতি অষ্টম মৌলের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা মিল পান প্রথম মৌলের সাথে। এটা অষ্টক তত্ত্ব। আর এটা হচ্ছে অষ্টক নিয়ম, যেটা হচ্ছে কোন পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জিত হলে সেই পরমাণুটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে। So these two things are different actually. এখন প্রশ্ন হচ্ছে আয়নিক বন্ধনের সমযোজী বন্ধন কি? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যারা 9 এ আছো, এই মুহূর্তে ভিডিও দেখছো, তারা সবাই জানো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন কি জিনিস। মানে আয়নিক বন্ধন হচ্ছে যে বন্ধনটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, অর্থাৎ কোন একটা পরমাণু ইলেকট্রন দিয়ে দিবে, কোন একটা পরমাণু সেই সংখ্যক ইলেকট্রন নিবে, নেওয়ার পরে তারা যৌগ গঠন করবে এবং তারা সুখে শান্তিতে থাকবে। তো এখন এই যে গিভ এন্ড টেক সিচুয়েশন, দ্যাট শুড বি ফেয়ার এনাফ। ইট মিনস দ্যাট কোন একটা পরমাণু যতটা ইলেকট্রন দিবে অতটাই ইলেকট্রন গ্রহণ করার জন্য কাউকে না কাউকে লাগবে। এটা যে একটা মৌলে হইতে হবে তা না। যেমন হিসাবটা দেখাই, আমি যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড কে লিখি আর যদি ম্যাগনেসিয়াম অক্সাইড কে লিখি, তাহলে কিন্তু এরকম হবে। তো এখন একটা ম্যাগনেসিয়াম কেবলমাত্র 2টা ইলেকট্রনই ছেড়ে দিতে পারে। এখন এই 2টা ইলেকট্রন রিসিভ করার জন্য 2টা ক্লোরিন লাগবে, কারণ আমরা জানি ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন আছে, একটা নিতে পারবে। একটা ক্লোরিনের পক্ষে 2টা ইলেকট্রন নেওয়া পসিবল না। তো এই 2টা ইলেকট্রন রিসিভ করার জন্য 2টা ক্লোরিন লাগবে। তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন নিয়ে 2টা ক্লোরাইড আয়ন হবে। তখন এই Mg2+ আর 2Cl- বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। সিমিলারলি ম্যাগনেসিয়াম 2+ ও ম্যাগনেসিয়াম 2+ হতে পারে 2টা ইলেকট্রন দিয়ে। এখন একটা অক্সিজেনের পক্ষে সম্ভব 2টা ইলেকট্রন রিসিভ করা। তো একটা অক্সিজেন সেই 2টা ইলেকট্রন রিসিভ করে O2- হবে। তখন এই ম্যাগনেসিয়াম 2+ আর O2- বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে। দ্যাট মিন্স আয়নিক বন্ধন গঠন করার সময় কোন একটা পরমাণু যতটা ইলেকট্রন দিতে পারে, আরেকটা পরমাণুকে সেই ইলেকট্রন নিতে হবে তা না। একাধিক, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। এখন এখানে অ্যালুমিনিয়ামের পক্ষে 3টা ইলেকট্রন দিয়ে দেওয়া সম্ভব, যেটা 3টা ক্লোরিন রিসিভ করতে পারে। সো একটা পরমাণু যতটা ইলেকট্রন দিবে সেটাকে রিসিভ করার জন্য সমসংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পন্ন মৌল বা পরমাণু একত্রিত হলেই সেখানে আয়নিক বন্ধন হবে। অর্থাৎ আয়নিক বন্ধন কি জিনিস? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি ভিন্নধর্মী আয়ন সৃষ্টি হয়
এবং ওই ভিন্নধর্মী আয়নের মধ্যে যখন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, দ্যাট ওয়ার্ড শুড বি রিমেম্বার্ড, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন তৈরি হবে। এই যে আয়ন, এটা কিন্তু ক্যাটায়ন, এটা ক্যাটায়ন, তো এইটা অ্যানায়ন। তো অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে যে আকর্ষণটা হয় সেটা কম্পারেটিভলি স্ট্রং দেন কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন হচ্ছে যারা ইলেকট্রন শেয়ার করবে, অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে যারা অষ্টক পূরণের চেষ্টা করে তাদেরকে সমযোজী যৌগ বলা হয়, এবং ওই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে ইউজুয়ালি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড, মানে গ্রুপ 1 যার বাইরে একটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন দিবে, গ্রুপ 7 মানে গ্রুপ 17 যার বাইরে 7টা ইলেকট্রন আছে ও একটা ইলেকট্রন নিবে। সুতরাং গ্রুপ 1 আর গ্রুপ 7 17 এদের মধ্যে আয়নিক বন্ধন তৈরির প্রবণতা বেশি। গ্রুপ 2 এর সাথে গ্রুপ 6 হবে, অথবা গ্রুপ 2 এর সাথে গ্রুপ 17 এর 2টা করে হবে, গ্রুপ 3 এর সাথে গ্রুপ 17 এর 3টা করে হবে। সো দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ ইজি। আই মিন গ্রুপ নাম্বার হচ্ছে কোন পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে তার সংখ্যার পরিমাণ। ওই পরিমাণ ইলেকট্রন যে রিসিভ করবে সেটা একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি বেসিক। সো তোমরা যখন স্ট্রাকচার দিবে, আবার অনেকে বল মডেল এঁকে দেয়, বইয়ের মধ্যে বল মডেল আছে। ওই যে বল মডেল বলতে যে সোডিয়ামকে এঁকে এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন চলে যাচ্ছে তীর চিহ্ন দিয়ে, ক্লোরিন সেটাকে রিসিভ করছে, সোডিয়াম ক্লোরাইড হয়েছে বা সোডিয়াম ফ্লোরাইড হয়েছে। সেই বল মডেলগুলো একটু সহজ, আমি আলাপ করলাম না, আমরা এইরকম ভাবেও প্রকাশ করতে পারি। সো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হবে কিসের মধ্যে? আয়নিক যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগে যেটা হয়, সমযোজী যৌগে যেহেতু ইলেকট্রন আদান প্রদান নাই, সে কারণে সমযোজী যৌগে একটু বল মডেল দিয়ে দেখাতে হয়। যেমন আমি যদি খুবই পরিচিত 3টা জিনিসকে বলি, কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, পানি, এগুলো আমাদের খুবই পরিচিত যৌগ। কেন এই 4টাকে নিলাম? বিকজ এখানে আমি এটা সহ একটু ব্যাখ্যা করব, সমযোজী যৌগের আকৃতি সহ। তাহলে সমযোজী যৌগ কাকে বলে? যে সকল যৌগ ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে, যে সকল যৌগ মৌলসমূহের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয় তারা হচ্ছে সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ড। আর যেগুলো ইলেকট্রন আদান প্রদান করা হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সো কার্বন ডাই অক্সাইডের কিভাবে হয় আগে একটু স্ট্রাকচারটা এঁকে নেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই রকম। এখন অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছে যে এখানে এরকম 2টা দাগ কেন? আচ্ছা, এটার ব্যাখ্যা দিচ্ছি। মিথেনের ক্ষেত্রে এরকম হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে এরকম হবে, পানির ক্ষেত্রে এরকম হবে। Now is a very good question, why these things like that? কেন সমযোজী যৌগের আকৃতি এরকম হবে? And this is very important to remember, এটা হচ্ছে চতুস্তলকীয়। এই মিথেনের আকৃতিটা চতুস্তলকীয়, অ্যামোনিয়া অলওয়েজ পিরামিড আকৃতি, পানি এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। সো এখন এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়া আর হচ্ছে ইসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে বন্ধনগুলো কিভাবে এরকম কাজ করে। এখন এখানে কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার 4টাই সমযোজী যৌগ, কারণ আমরা সবাই জানি এখানে ইলেকট্রন শেয়ার করে। কিভাবে করে সেটা দেখানোর জন্য আমি প্রথমটা যদি চিন্তা করি, একটু ভাবি যে কার্বন হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল এবং এটা হচ্ছে সেকেন্ড শেল, যে শেলের মধ্যে লাস্টে 4টা ইলেকট্রন আছে। এখন অক্সিজেন যেটা, অক্সিজেনকে যদি আমি এখন এখানে নিয়ে আসি, অক্সিজেনের ফার্স্ট শেলে 2টা, পরের শেলে কিন্তু 6টা। এখন অক্সিজেনকে যদি আমি এখন এখানে নিয়ে আসি তাহলে
তাহলে এখন অক্সিজেনের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল যেখানে দুইটা, এবং পরের শেলে 1 2 3 4 5 6। অক্সিজেনের ক্ষেত্রে যেটা হবে 1 2 3 4 5 6, ফার্স্ট শেলের দুইটা, এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কার্বন, ওর বাইরের এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, অক্সিজেনের বাইরে দুইটা ইলেকট্রনের সাথে কিন্তু ওর কিন্তু আরো ইলেকট্রন আছে এখানে। এখন অক্সিজেনের সাথে কার্বনের অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন কয়টা হয়েছে? 1 2 3 4। এখানে যেহেতু ডাবল ডাবল হয়েছে সেই কারণে এখানে এই দাগটা হচ্ছে এই ডাবল। এবং এই বন্ধন গঠন প্রক্রিয়ায় কার্বনের এই যে বাইরে 4টা ইলেকট্রন আর এই যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন, কার্বনেরও 4 4 8 হয়েছে, অক্সিজেনেরও 2 2 4 আর 4 8 হয়েছে। অর্থাৎ সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল মানে পেয়ার উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝে থাকে, which is normally happens। এখন এইখানে কিছুটা ব্যতিক্রম আছে, একটু পরে এটা ব্যাখ্যা করব। যখন আয়নিক যৌগের দ্রবণীয়তা ব্যাখ্যা করব তখন এখানে কি পরিবর্তন হয় সেটা বলছি। তো এখানে এই যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করলো এদের নাম হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, which is bond pair electron। আর এই যে এখানে ইলেকট্রনগুলো আছে যারা বন্ধন গঠন করে নাই তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। and this is important to know that লোন পেয়ার ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে যে ক্ষমতা বন্ড পেয়ার ইলেকট্রন সমূহের বিকর্ষণের চেয়ে বেশি। যেহেতু লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, বন্ধন জোড় ইলেকট্রন পরস্পরকে সে বলে বিকর্ষণ করতে পারে না। এই কারণে অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেনের যে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে সেটা বিকর্ষণ শক্তির কারণে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণ আছে এটাকে কমিয়ে ফেলতে পারে। একটু মাথায় রাখতে হবে এটা। এখন এখানে যে কমিয়ে রাখতে পারে, এইখানে যে বন্ধন কোণ সেটা হচ্ছে 107 ডিগ্রি। প্লিজ এটা একটু মাথায় রাখতে হবে। এবং এখানে যে মিথেন আছে এই মিথেনের ক্ষেত্রে এই বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। আর পানির ক্ষেত্রে এই যে বন্ধন কোণ এটা হচ্ছে 105 ডিগ্রি। নাও কোয়েশ্চেন ইজ, এখানে যে সমযোজী যৌগের আকৃতির কথা বলা হয়েছে তাহলে কেন মিথেনের আকৃতি চতুস্তলকীয়, পিরামিড আকৃতি কেন অ্যামোনিয়া, কেন পানির আকৃতি ত্রিভুজ? বিকজ পানির অণুতে একটা অক্সিজেনের বাইরে যে 6টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন দিয়ে সে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তো হাইড্রোজেনের বাইরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখানে যুক্ত হয়, ফলে হাইড্রোজেনের 2 এর নিয়মে সে স্থিতিশীল হয় এবং অক্সিজেনের বাইরে 8টা হয়। এখন এইখানে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল অ্যাকচুয়ালি হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু ওর দুই পাশে 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করে ঠেলে 105 ডিগ্রি কোণে বানায় ফেলে। এখন কেউ যদি পানির সংকেত এইভাবে লেখে তাহলে কিন্তু হবে না, এটা হবে না। কেউ যদি মিথেনের সংকেত সহজভাবে লেখার চেষ্টা করে যে এইরকম ভাবে মিথেনের সংকেত, তাহলেও কিন্তু হবে না।
এটাকে ওইরকম চতুস্তলকীয় ভাবে আঁকাইতে হবে, and this is the basic. এভাবে লিখে দিলে হওয়ার কথা না, কারণ this is not science, because actually methane is not look like that. Methane looks like এরকম পিরামিড অ্যামোনিয়া, এবং এদের মাঝখানের এই বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল ইজ সো মাচ ইম্পর্টেন্ট, বিকজ এটার পিছনে লজিক হচ্ছে যে কার কতটা মুক্তজোড় ইলেকট্রন আছে। অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে 2টা, নাইট্রোজেনের 1টা, কার্বনের 1টাও নাই, কারণ কার্বনের 4 যোজনই ব্যবহৃত হয়েছে। তো কিন্তু কার্বন ডাই অক্সাইড তো সোজা, তাহলে এখানে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং কোন বন্ধন কোণ সরল রৈখিক যদি হয় তাহলে তার বন্ধন কোণ 180 ডিগ্রি হবে, and this is the explanation, and I think there is nothing critical if you just can think it what's going on. তোমরা যারা দেখছো ভিডিওগুলা, তোমরা দয়া করে বোঝার চেষ্টা করে আমি কিভাবে বলি। হয়তো এমন হতে পারে যে আমার কথাগুলো হয়তো তোমাদের কাছে বোধগম্য হচ্ছে না বা সামহাও বুঝতে পারছো না, তাহলে আমাকে লিখো যে আমার কথা বুঝতে পারো নাই, তাহলে আমি সেটা বুঝে নিব যে তাহলে কোন কারণে বা কোন অংশটা তোমরা বুঝো নাই। আবার সবারই তো কিছু মানে সীমাবদ্ধতা থাকতে পারে, একটা অধ্যায়ে এত কিছু আলাপ করা যেতে পারে যে প্রতি অধ্যায়ের ভিডিওর ডিউরেশন হতে পারে 5 আওয়ার্স করে, কিন্তু এটা একটু ফিজিবল না জিনিসটা, সেই কারণে কিছু জিনিস আমি স্কিপ করে যাচ্ছি। সো লোন পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন তোমরা এভাবে মনে রাখবা। লোন পেয়ার মানে মুক্তজোড়, বন্ড পেয়ার মানে বন্ধন জোড়, এবং স্ট্রাকচারগুলো এরকম। আমি মাত্র একটা আঁকিয়েছি, তোমাদের বই আরো অনেক আছে, তোমরা নিজেরাও চাইলে অনেক আঁকাতে পারো, একদমই সহজ। তো আয়নিক সমযোগের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে এখানে একটা বিষয় আছে। আয়নিক যৌগগুলা যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে হয়, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ, এটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটা একটু স্ট্রং। সে কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। কেমন? খুব ভালো মতো তোমাদের বই উদাহরণ দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। সেদিক থেকে মিথেন, এই যে মিথেন, এটার গলনাঙ্ক হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক হচ্ছে -162 ডিগ্রি সেলসিয়াস, বিকজ এটা অলরেডি গ্যাস। কারণ সমযোজী যৌগে মৌলসমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বন্ধন দিয়ে যুক্ত থাকে। ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস আকর্ষণটা খুবই দুর্বল, এবং এটা আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা আয়নিক বন্ধনের মতো এতটা স্ট্রং না। সে কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক স্বাভাবিকভাবেই সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তুলনায় অনেক বেশি। আবার যদি একটা পরে প্রশ্ন আসে যে দ্রবণীয়তা, ডেফিনেটলি সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। কারণ হচ্ছে এই যে পানিটা আছে না, এই পানির যে অক্সিজেন, এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রন শেয়ার করে, এই শেয়ারকৃত ইলেকট্রন থাকার কথা ছিল হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে, কিন্তু অক্সিজেন ওই শেয়ারকৃত ইলেকট্রনটা টাইনা নিজের কাছে নিয়ে নেয়। মানে হচ্ছে যে অক্সিজেন আর হাইড্রোজেন ভ্যান ডার ওয়ালস দিয়েই তো যুক্ত হবে। তো অক্সিজেন আর হাইড্রোজেনের এইখানে যে ইলেকট্রন জোড়াটা ওরা শেয়ার করছে, ওর তো অলরেডি 1-2 জোড়া আছেই, মানে মুক্ত জোড়। তারপরে এই শেয়ারকৃত ইলেকট্রনটা ওর দিকে টেনে ও আংশিকভাবে নেগেটিভ হয় আর হাইড্রোজেনকে আংশিকভাবে পজিটিভ করে ফেলে। এটার নাম হচ্ছে পোলারিটি। অর্থাৎ আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হওয়ার পিছনের ফার্স্ট লজিক এই পোলারিটি। কারণ আয়নিক যৌগ হিসেবে আমি চিনি হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইডকে। এখন সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়েছিল? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। অন দ্যাট কেস এই সোডিয়াম প্লাস ক্যাটায়নটা আকর্ষিত হবে এই অক্সিজেনের দিকে, আর এই ক্লোরিন প্লাস আকর্ষিত হবে এই হাইড্রোজেনের দিকে।
তখনই এই বিপরীতধর্মী আয়নগুলো যখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে আকর্ষণ করে তখনই হচ্ছে এই আয়নিক যৌগগুলা পানিতে দ্রবীভূত হয়। কিন্তু সমযোজী যৌগ যেমন তুমি যদি ইসের কথা চিন্তা করো, সমযোজী যৌগ যেগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয় না। কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি না হলেও কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেমন চিনির সংকেত C12H22O11, সেটা তো পানিতে দ্রবীভূত হয় সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও। গ্লুকোজ ভেরি 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 হাইলি সলিউবল ইন ওয়াটার, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে সমযোজী যৌগ। তাহলে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। আবার বিদ্যুৎ পরিবহনের কথা চিন্তা করলে আয়নিক যৌগসমূহ সিম্পলি বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কারণ এরা হচ্ছে অ্যাকচুয়ালি আয়ন যেহেতু ক্যারি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। সমযোজী যৌগ বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। সো এই জিনিসের ব্যাখ্যাটা একটু মাথায় রাখতে হবে। এটা একটু মুছে দিই। সুতরাং এটা যেহেতু আমি আগেও আলাপ করেছি, তাই এই ভিডিওটাতে একটু কম করে বললাম, কারণ সমযোজী যৌগ পানিতে কেন দ্রবীভূত হয় সেটা বোর্ড সলিউশন করার সময় আমি এতবার বলেছি, কারণ 2017 এর কোশ্চেনে অনেকবার আসছে যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কেন ব্যাখ্যা করো, বা এই যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে কেন ব্যাখ্যা করো। আই সেড ইট লট অফ টাইমস প্রিভিয়াসলি। সো এই ভিডিওটাতে আমি একটু কম করে বলেছি। এই ভিডিওটাতে যেটা বলা উচিত সেটা হচ্ছে ক্যালাস গঠন। তোমাদের বইয়ে সোডিয়াম ক্লোরাইডের একটা ক্যালাস গঠনের ব্যাখ্যা আছে, যেখানে সোডিয়ামটাকে একটু এরকম এরকম চিহ্ন আর ক্লোরিনটাকে এরকম পয়েন্ট চিহ্ন করে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের। দুইটা ক্যালাস গঠনই সহজ। মানে ক্যালাস গঠন বলতে এটা এমন একটা ড্রয়িং যে ড্রয়িংটার মাধ্যমে এই অণুটা কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে সেটা আন্দাজ করা যায়। যেমন সিলিকন ডাইঅক্সাইড কিন্তু বালি, তো সিলিকন হচ্ছে একটা অধাতু, তো অধাতুর অক্সাইড অম্লীয়, দ্যাট ইজ ওকে। কিন্তু সিলিকনের উপরে যে আছে মৌলটা কার্বনের অক্সাইড গ্যাসীয় হইলেও সিলিকন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় না, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ। এটার কারণ হচ্ছে সিলিকন পরস্পরের সাথে লম্বা ভাবে যুক্ত হয়ে একটা লম্বা বৃহৎ অণু গঠন করে এরকম ভাবে, সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন, এরকম সারাদিন হতে থাকবে। তাহলে আবার সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন, এরকম সব ক্ষেত্রে কিন্তু সিলিকনের যোজনী 4, অক্সিজেনের 2। তো তুমি যেখানে দেখবা সিলিকনের যোজনী 4, এই যে 1 2 3 4, কিন্তু অক্সিজেনের হচ্ছে 2। তাহলে অক্সিজেনের 2 সিলিকনের 4, সিলিকনের 4 অক্সিজেনের 2 সব ক্ষেত্রে। তো এইরকমই যে লম্বা শিকল গঠন করে সিলিকন ডাইঅক্সাইড, এই কারণে এটার স্ট্রাকচারটা এরকম। আবার সোডিয়াম ক্লোরাইডের আরো সহজ। সেটা কিভাবে? এটা হচ্ছে সোডিয়াম, তার সাথে ক্লোরিন, তার সাথে সোডিয়াম, ঠিক একই রকম ভাবে সোডিয়াম তার সাথে ক্লোরিন এবং তার সাথে সোডিয়াম তার সাথে ক্লোরিন। সিমিলারলি এটা যদি ক্লোরিন হয়, ক্লোরিনের সাথে সোডিয়াম, সোডিয়ামের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে সোডিয়াম। আবার একই রকম ভাবে নিচের দিকে এটা যেহেতু সোডিয়াম, সোডিয়ামের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে সোডিয়াম, সোডিয়ামের সাথে ক্লোরিন। এটা ক্লোরিন, ক্লোরিনের সাথে সোডিয়াম, সোডিয়ামের সাথে ক্লোরিন, তার সাথে সিমিলারলি এখানেও তাই ক্লোরিন, এখানে হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে ক্লোরিন। একই রকম ভাবে এখানে করা যাবে। এবার কিভাবে যোগ করে দিব? সব যোগ করে দিব, এটার সাথে এটা, এটার সাথে এটা, ওর সাথে এটা, ওর সাথে এটা, এবং জয়েন করেই আমরা আমাদের স্ট্রাকচার পেয়ে যাব। যদি আমি একটু বোর্ডে এঁকেছি, একটু বাঁকা হচ্ছে, কিন্তু তোমরা যখন আঁকাবা সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো এটা হচ্ছে এই রকম, তারপর এটার সাথে এটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত হবে। ওকে, সো একই রকম ভাবে নিচে আবারও সে 3টা করে এই স্ট্রাকচারটা আঁকানো যাবে। অর্থাৎ
মানে যেখানে একটা সাদা থাকবে তার সাথে একটা কালোকে দিয়ে দিবা, সাদার নিচে কালো, কালোর নিচে সাদা, মানে স্ট্রাকচারটা হবে এইরকম, তিনটা এরকম এরকম, তিনটা এরকম এরকম, তিনটা, তারপরে ওর সাথে ওকে, ওর সাথে ওকে জয়েন করে দিবা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে জয়েন করে দিবা, তাহলেই এই স্ট্রাকচার হয়ে যাবে। এখানে কঠিন কিছু নাই, তোমরা একবার ঠান্ডা মাথায় যদি দেখো এই চ্যাপ্টারের এই জিনিস পারা কোনো বিষয় না। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধন, খুবই সহজ। ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো, ধাতু ধাতু যখন পরস্পরের সাথে যুক্ত থাকে তখন ইলেকট্রনগুলো মুক্ত থাকে, এটাকে ড্রুড লরেঞ্জ মতবাদ বলে। এই মুক্ত ইলেকট্রনগুলো যখন একটা ধাতুকে সার্কিটের সাথে লাগানো হয় তখন এই মুক্ত ইলেকট্রনগুলো ফ্লো হতে পারে, এবং ফ্লো হওয়ার কারণে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে। সুতরাং ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার পিছনে লজিক হচ্ছে যে ধাতুর পৃষ্ঠে ইলেকট্রন সমূহ মুক্তভাবে অবস্থান করে এবং একে বর্তনীর সাথে সংযুক্ত করলে সেই মুক্ত ইলেকট্রনগুলোর চলাচলের কারণে ধাতুতে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। সো দ্যাট ইজ ইজি। সো এখানে ছোট্ট করে অধ্যায়টার যে 12টা টপিক আমি নিয়েছি বা 12টা টপিককে আমি একটু সিলেক্ট করেছি, তার একদম বেসিক লেভেলের ছোট্ট করে আমি ব্যাখ্যা দিলাম। তোমাদের কাছে এটার যে কোনো অংশে যদি কিছুটা কাঠিন্য মনে হয় বা মনে হয় যে আরেকটু বেশি আলাপ করা দরকার ছিল, আমাকে লিখবে, তাহলে পরবর্তী ফ্র্যাগমেন্টেড ভিডিওগুলোতে আমি সেগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। সো দিস ইজ দ্য থিং, সো আই এম ট্রাইং মাই বেস্ট ফ্রম মাই কর্নার। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে, তোমরা দেখছো। সো যদি তোমাদের সেটা হয় এই জ্ঞানের ধারাকে সামনে নেওয়ার জন্য তোমাদের যে হেল্পটা আমার দরকার সেটা হচ্ছে do share my channel and do comments and let me know what's your desired thing, what's your demand in terms of study. So আমি এবং তৌহিদ স্যার we are trying our best to contribute from our part. সো দেখা হবে পরের ক্লাসগুলোতে। ভালো থেকো, আনন্দে থেকো। আসসালামু আলাইকুম।